শাহজাহান কোথায়, শাহজাহান কোথায়, এই প্রশ্নে আকাশ পাতাল এক করে ফেলছেন বিরোধীরা। আমরা সেদিকে অবশ্যই আসব। রাজ্য সরকারের কি যুক্তি, পুলিশ কি বলছে, কেন টিকি পাওয়া যাচ্ছে না এখনো অবধি, সেসব কথায় আমরা আসব। কিন্তু তার আগে এই মুহূর্তে সবথেকে বিতর্কিত মন্তব্যগুলো যিনি করেছেন, যা যা করেছেন, তা নিয়ে কাটাছড়া না করলে দুপুরের বিতর্ক সম্পূর্ণ হতে পারে না। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন পর মুখ খুলেছিলেন গতকাল। বহুদিন পর মুখ খুলে তিনি খুব স্পষ্টভাবে একদম গোটা গোটা শব্দে বলেছেন, কোনো দ্বন্দ্ব নেই দলে, সব ঐক্যবদ্ধ। এটা ডিসক্লেমারের মতো। এটা দেওয়ার পর উনি যা যা বলেছেন তা একে একে ধাপে ধাপে তাঁর দলের এবং দলচালিত সরকারের বিড়ম্বনা বাড়িয়েছে, বই কমায়নি। কেন বলছি, কয়েকটা বক্তব্যে স্পষ্ট হবে। অভিষেক বার্ধক্য ভাতা দেবেন আগেও বলেছিলেন, গতকালও বলেছেন। গতকাল যেভাবে বলেছেন শুনুন আগে। বিরোধী দলের অনেকে বলছিল কি করে বার্ধক্য ভাতা দেয়, ইনকাম ট্যাক্স নজর রাখবে, ইডি নজর রাখবে। আমি যতদিন বেঁচে আছি মানুষের কাজ আমি করব, তোমার যত ক্ষমতা প্রয়োগ করে আমাকে পারলে জেলে ঢুকিয়ে দেখা। শুধু এটা 1 মাস নয়, 2 মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। শুনে আপনার কি মনে হলো? অভিষেক সত্যি রাজ্যের পাশে দাঁড়ালো, রাজ্য সরকারের পাশে, নাকি রাজ্য সরকার এতদিন করেনি, যদি আগামীতেও না করে আমি আছি করার জন্য, এই ডিফারেন্সটা বোঝালো? তবে বার্ধক্য ভাতা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বললেন, আজ একটি সামাজিক প্রকল্পের কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি নতুন প্রকল্পের ঘোষণা করলেন, বার্ধক্য ভাতা নয়, পড়ুয়াদের জন্য যোগ্যশ্রী। SC/ST ছাত্রদের জন্য আজ আমরা একটা যুগান্তকারী পদক্ষেপ নিলাম। বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, WBG, ডাক্তারি, নিট এন্ট্রেন্স এক্সামিনেশনের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা আজ থেকে করা হলো। এই প্রকল্পের নাম দিলাম যোগ্যশ্রী। নতুন আরও একটা প্রকল্প। কিন্তু গতকাল যে রাজ্য সরকারের ওপর চাপটা বাড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে রাজ্যের প্রধান কিছু বললেন না। এই নিয়ে মুখ খুলেছেন বিরোধীরা। এটাই তো মৌকা তাদের জন্য। শুভেন্দু অধিকারী কি বললেন, মীনাক্ষী মুখোপাধ্যায় কি বললেন, শুনবো। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার। ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম। ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। মানে ভাবুন কত টাকা লুকিয়ে রেখেছে। ওনাকে কি জিজ্ঞেস করুন না। এই যে গলা বাজিয়ে বুক বাজিয়ে বলে এলেন যে ধূপগুড়িকে মহকুমা করব, 31শে ডিসেম্বর পার হয়ে 7 জানুয়ারি হলো, কি হলো এবার জিজ্ঞেস করুন। এক কথায় বিরোধীরা বলছেন এই টাকাটা এলো কোথা থেকে, দুর্নীতির টাকা। প্রশ্ন তুলছেন বিরোধীরা। অনিন্দ সিনহা আমার সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আর এক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক, আমার সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি নেতা। অনিন্দ, না, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলে দিয়েছেন এই টাকা কোথা থেকে এসছে। কেন্দ্রীয় সরকারের তো IT ডিপার্টমেন্ট আছে, তারা দেখুক না কোথা থেকে টাকা আছে। আসলে সমস্যাটা কি জানেন তো, কোনো একটা ভালো কাজ করতে গেলেই বিরোধীরা, তারা তো নিজেরা কোনো কাজ করে না, মানুষের জন্য তো তারা কোনোই পাশে দাঁড়ায়নি, দাঁড়াবেও না, সেটা বাংলার মানুষ জানে। কোনো ভালো কাজ করতে গেলে রে 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 করে ওঠে। এই শুভেন্দু অধিকারী বডি ল্যাঙ্গুয়েজ চিন্তা করে দেখুন। এক মিনিট, রাজ্য কোন ভালো কাজের কথা বলছেন? যা বলছেন তা তো অভিষেক বলেছে। অভিষেক তো বলছে রাজ্য এতদিন করেনি, আঙুল দিয়ে দেখাচ্ছে, আগামীতেও করবে কিনা সন্দেহ, তিনি করে দেবেন। দুটো পার্ট আলাদা। একটা হচ্ছে পার্টি আর একটা হচ্ছে রাজ্য সরকার। হতে পারে রাজ্য সরকার তৃণমূলের থেকে জিতে এসছে, সব ঠিক আছে।
রাজ্য সরকারের মতো কাজ করবে। আমরা তৃণমূল কংগ্রেস কোনো সময় রাজ্য সরকারের কাজের উপর হস্তক্ষেপ করি না। রাজ্য সরকার দেখবেন, তাদের কাছে আবেদন করা হচ্ছে, নিশ্চয়ই দেখবেন, যদি সম্ভব না হয়। রাজ্য সরকার কি দেখেনি মানুষকে? এই রাজ্য সরকার দেখুন, অভিষেক এটা কোট আন কোট বলেননি। অভিষেক বলছেন যে এটা দেওয়া হয়নি, আমি দেব, আজীবন দেব, মানে এতদিন দেওয়া হয়নি। কে দায়িত্বে ছিল 12 বছরে? আপনাকে বলি, দেখুন রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে, আরো নতুন প্রকল্প তৈরি করছেন, নিয়ে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনি দেখলেন যে আরো নতুন প্রকল্প নিয়ে আসলেন। রাজ্য সরকার এই প্রকল্প, বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য হচ্ছে রাজ্য সরকার যদি অপারগ হয়ে থাকেন, অপারগ মানে শুধু টাকা দিতে পারছেন না বলে নয়, তারও কোনো সমস্যা থাকতে পারে, তার জন্য আমরা আছি। তৃণমূল কংগ্রেস এবং তার নিজের কাজ করছে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে দাঁড়ায়, তার জন্য এই কথা বলেছে। এটাকে নিয়ে আপনারা অযথা এই ঝগড়াঝাটি, অশান্তির মধ্যে কে ঝগড়াঝাটি করছে? তিনি বলছেন রাজ্য যেটা করছে না সেটা সাংসদ হিসেবে তিনি করবেন। ভালো উদ্যোগ। শুভেন্দু অধিকারী হলো চোর চিটিংবাজ লোকটা, সে বলছে টাকাটা এলো কোথা থেকে, এই হলো কথা। ভাই দেখ না গিয়ে, একটাও তো কাজ করার মুরদ নেই। সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা ছাড়া আর কোনো কাজ নেই। বিজেপির আর কোনো কাজ নেই, মানুষের প্রতি তার দায়বদ্ধতা নেই, তার জন্য এই কাজ করছে। আর আমরা কিন্তু দায়বদ্ধ মানুষের কাছে, আমরা মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকবো। দেখুন, এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ভারতীয় সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে রাজ্য সরকারের দায়িত্বভুক্ত করা রয়েছে। এটা কোনো সাংসদের দায়িত্বভুক্ত নয়। রাজ্য সরকারকে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিতে হবে। এবার আমরা যে কথা প্রথম দিন থেকে বলে আসছি, বিগত 12.5 বছর ধরে সংবিধানকে অগ্রাহ্য করে, সাংবিধানিক অধিকারকে অগ্রাহ্য করে যে রাজ্য সরকার চলছে, আজকে সে কথা অভিষেক ব্যানার্জি বলে বুঝিয়ে দিলেন ভোটের আগে যে বার্ধক্য ভাতা সাংবিধানিক অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সাংবিধানিক অধিকার রক্ষা করতে ব্যর্থ, পালন করতে পারেনি। আজকে ভোটের আগে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, যে হিসেবটা হচ্ছে ৭৬,১২০ জনকে উনি বার্ধক্য ভাতা দিয়েছেন। তাহলে প্রতি মাসে খরচা কত হচ্ছে? ১,০০০ টাকা করে, সেটা হচ্ছে ৭,৬০,০০,০০০। সেটা প্রতি বছর দিলে কত হবে? প্রায় ৯২ কোটি টাকা। এবার একজন সাংসদ প্রতি বছর তার সাংসদ তহবিলে টাকা পান ৫ কোটি টাকা, 5 বছরে পাবেন 25 কোটি টাকা। আরও কিছু ভাতা ঠাতা যোগ করলে সেটা দাঁড়ায় প্রায় 35 থেকে 40-এর মধ্যে। এই টাকা উনি ব্যবস্থা করবেন কোথা থেকে? এটা কি সাংসদের কাজ? রাজ্য সরকার তাহলে এটার জবাব দিচ্ছে না কেন? বার্ধক্য ভাতা রাজ্য সরকার দিতে পারছে না, আর এই যে টাকা আসছে এটা কার টাকা? অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব দেবেন না? আমরা তো জবাব চাইছি। আপনার সরকার, তৃণমূল সরকার, পিসির সরকার বলেননি অঙ্কন, কিন্তু আগে একদিন বলেছিলেন চাঁদা তুলে দেওয়া হবে। না না, সেই চাঁদা তুলে, আমি বলছি প্রথম কথা, যদি চাঁদা তুলে দিতে হয় তাহলে রাজ্য সরকার ব্যর্থ। আপনার পিসিকে বলুন নবান্ন থেকে পদত্যাগ করতে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে। আপনি সংবিধান স্বীকৃত বার্ধক্য ভাতা দিতে পারছেন না। 2 নম্বর কথা, চাঁদা তুলে আপনি দিয়েছেন, কোথায় চাঁদা তুলেছেন? আপনি এর মধ্যে কোনো কর্মসূচি দেখেছেন যে চাঁদা তুলছেন অভিষেক ব্যানার্জি? আমি আমার এলাকার ৭৬,০০০ বৃদ্ধাকে এই বিধবা ভাতা, এই বার্ধক্য ভাতা দেবো, আরও সব ভাতা দেবো, আমি চাঁদা তুলছি। এ লিপস অ্যান্ড বাউন্সের কালো টাকা সাদা করতে হবে। লিপস অ্যান্ড বাউন্সের বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা শুরু হয়েছে, 7 কোটি 7.5 কোটি প্রপার্টি বাজেয়াপ্ত হয়ে গেছে। তাই কালো টাকাকে বাঁচাতে, আর ভোটের আগে ডায়মন্ড হারবারের এখন পরিস্থিতি উনি বুঝতে পেরেছেন, ডায়মন্ড হারবার ওনার হাতছাড়া হতে যাচ্ছে, এটা উনি বুঝতে পেরেছেন। তাই এখন ভোটের আগে কালো টাকা দিয়ে, লিপস অ্যান্ড বাউন্সের কালো টাকা দিয়ে ঘুষ দেওয়া হচ্ছে ভোটারদের। এটার একদম দুটো বিষয় এসে দাঁড়ালো, দুটো বিষয় এসে। হ্যাঁ হ্যাঁ বলুন, শেষ করুন। আজকে অঙ্কন যে কথাটা বলছে, আচ্ছা 22 লক্ষ লোক কাজ করে টাকা পায়নি 100 দিনে, সেটা না 100 বলছেন না আপনারা? তারা আবাসের ইয়েটা পায়নি, ছাদটা পায়নি, সেটা বলছেন না? যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের টাকা থেকে, এই সাংসদগুলো তাদের টাকা থেকে এই লোকগুলোকে যখন টাকা দিয়েছিল, তখন আপনারা আপনারাই টাকার দুর্গাপূজায় ক্লাব অনুদান দিতে পারছেন। শুভেন্দু অধিকারী বারবার পুরনো বিতর্কে ঢুকে যাচ্ছে, প্লিজ আজকে আসুন, আজকে ফিরুন। দুটো বিষয়। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলেন যে এই রাজ্যের সরকার এটা দিচ্ছে না, হয়তো দেবে ভবিষ্যতে, যদি না দেয় তিনি আছেন মাসিহা। 1, 2
তার টাকার উৎস নিয়ে বিরোধীরা আগেও প্রশ্ন তুলেছে, আগে যখন ঘোষণা করেছিলেন। গতকাল শুভেন্দু কি বলেছেন আপনাদের শোনালাম, ঝন্টু বড়াইক রয়েছেন। কোথাও কি মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি এই যে রিফট, আমি আরও একটা বক্তব্য শুনিয়ে নিই আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স নিয়েও মন্তব্য করেছেন গতকাল। বয়স হলে আমাদের কর্মক্ষমতা কমে, এটা অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। এই বয়স নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামতের আসমান জমিন ফারাক। মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে কি বলেছিলেন শুনুন। যেমন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন, সুস্থ হয়ে বাঁচবেন, যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। তার মানে অভিষেক মুখে বললেন দ্বন্দ্ব নেই, কিন্তু দ্বন্দ্বটা কোথাও যেন ফুটে ফুটে বেরোলো। ঝন্টু বড়াইকেরও কি তাই মনে হচ্ছে? দেখো পিউ, কাল অভিষেকের বহুদিন পরে মুখ খোলা, মানে স্পিকটি নট ছিলেন তিনি, হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে। তার কিন্তু 2-3টে ডাইমেনশন আছে। একটা হচ্ছে উনি কালকের যে ইয়েটা করলেন, এই যে বার্তা দিলেন বয়স্ক ভাতা দেওয়া, মানে সিলেক্ট করলেন বয়স্ক ভাতা। আমি বলছি না এটা সামাজিক প্রকল্প, দুটো অপশন, তিনি কোথার থেকে এই টাকাটা দেবেন একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে তিনি বয়স্ক ভাতাই ইয়ে করলেন, সিলেক্ট করলেন। অর্থাৎ বয়স্ক ভাতা সিলেক্ট করে কি দলকে ইনডিরেক্ট কোনো ইয়ে করলেন ক্যামাক স্ট্রিট। দ্বিতীয়, ক্যামাক স্ট্রিট বহুদিন ধরেই তৃণমূলের কালীঘাটের মডেলের প্যারালাল একটা প্রশাসন কিন্তু দলে চালাচ্ছে, এটা তো অস্বীকারের জায়গা নেই। এই প্যারালাল প্রশাসনটা, সমান্তরাল প্রশাসনটা কি কালকে আড়াআড়িভাবে বিভক্ত হলো? উনি কি বোঝালেন যে দেখুন রাজ্য সরকার যেই জায়গাগুলোতে অপারগ সেগুলো অভিষেক বাবু দেবেন, অর্থাৎ এই রাজ্য সরকারের অল ইন অল অভিষেক হওয়ার যোগ্য, আপনি মানুন আর নাই মানুন। তৃতীয়, এবার প্রশ্নটা হচ্ছে এখানে কেউ একটা জিনিস তুলছে না, মানে অঙ্কন কিছুটা তুললো, একজন জনপ্রতিনিধি এত বিপুল অঙ্কের টাকা কোনোভাবেই স্যাংশন করতে পারেন না যেখানে তিনি রাজ্য সরকারের কোনো পদে নেই। উনি কিন্তু রাজ্য সরকারের কোনো পদে নেই, উনি সিম্পল একজন পার্লামেন্টের মেম্বার, রাজ্য ক্যাবিনেটের কোনো অংশ তিনি নন। থাকলেও অ্যাজ এ হোল জনগণের টাকায় বিধানসভায় পাশ করা বাজেটারি প্রভিশনের মধ্যে যে অ্যামাউন্ট থাকে সেটাতেই এই ধরনের প্রভিশনাল টাকা অ্যালট করা যায়, সেটাও ক্যাবিনেটের মাধ্যমে আসতে হয়। ফলে এই সোর্স নিয়ে কিন্তু ভয়ানক রকম একটা থ্রেটেনিং জায়গা চলে গেছে। কোথার থেকে এই টাকাটা উনি পাবেন? একজন এমপি কেন, একজন ক্যাবিনেটেরও একটা বড় পার্ট এই ধরনের টাকা অ্যাজ এ হোল মানে কোনো রকমভাবে ট্রেজারির পারমিশন ছাড়া দিতে পারে না। তৃতীয়, তোমাকে বলি যে কালকে যখন চয়ন দা এসেছেন আমাদের সঙ্গে, চয়ন ভট্টাচার্য, স্বাগত আপনাকে। হ্যাঁ, তুমি হিসাব করে দেখো, এই যে কাল যখন উনি এগুলো কথাগুলো বলছিলেন, এই বয়সের বিতর্কটায় একদম স্পেসিফিক তিনি বয়সের বিতর্কটায় অর্জুন এবং কৃষ্ণের উদাহরণটা টানলেন। আমরা কৃষ্ণকে তো ভগবান জানি, তার মানে কি মমতা ব্যানার্জি কোনো কি ভগবান করে ওই সেই মালা ঠালা পরার মতন, মানে আপনি চলে গেছেন, মানে আপনি মার্গদর্শনীতে আছেন, বাকিটা আপনি ছেড়ে দিন, আমি আছি। তা না হলে কি পিউ বিজেপি কোনোভাবেই মহারাষ্ট্রের মতন একনাথ শিন্দে এখানে খুঁজে পেল? আমরা কিন্তু ওই মডেলটাও দেখতে আমি জানি না। এই প্রসঙ্গে আমি একটা বক্তব্য অভিষেকেরই আমি পিসিআরকে বলবো শোনাতে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলছেন দল যদি বলে আমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে আমি দেব। তিনি তো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি নিজে, তাকে কে বলবে সামনে এগিয়ে এসে আপনি নেতৃত্ব দিন? তিনি যা সিদ্ধান্ত নেবেন তো তিনিই নেবেন। মানে এটার মানে কি? রিফটা কতটা স্পষ্ট, এই বক্তব্যগুলো স্পষ্ট নয় অনিন্দদা? দেখুন, দল একটা বড় হচ্ছে, দলের একটা কমিটি থাকে, আমাদের বিভিন্ন ধরনের কমিটি থাকে, কেউ যা ইচ্ছে তাই করতে পারে না। আজকে দল যদি মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা করতে হবে, নিশ্চয়ই উনি করবেন। আসলে যে আপনারা যে প্রবীণ নবীন বলে আপনারাই কিন্তু এই বিতর্ক করছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে না প্রবীণ না নবীন কোনো ব্যাপার নয়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কথা বলেছেন? উনি একবারও বলছেন না যে প্রবীণ লোকেরা সরে যান।
প্রবীণরাও থাকবে, নবীনরাও থাকবে। আজকে প্রবীণরা তাদের বুদ্ধি, তাদের অভিজ্ঞতা সেগুলো কাজে লাগে। প্রবীণ এবং নবীনের মেলবন্ধনে, আপনি পরে বাইকটা চালান, প্রবীণ ও নবীনের মেলবন্ধনে, আমি আপনার সময় বলিনি, আপনি আপনার সময় নিশ্চয়ই বলবেন, প্রবীণ আর নবীনের মেলবন্ধনেই এই তৃণমূল কংগ্রেস গড়ে উঠবে, আরো সামনের দিকে এগিয়ে যাবে। গড়ুক না, কোনো অসুবিধা নেই। বলছেন দ্বন্দ্ব নেই, আমি তো দ্বন্দ্বের কথা বলছি। আমি এক্ষুনি আসবো অঙ্কন, তার আগে বক্তব্যটা শুনিয়ে নি। অভিষেক কি বলেছেন? কে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব? আমি আপনাদের বলছি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে, আমি পালন করেছি। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। না, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাধারণ সৈনিকের মতো কথা বলছেন অঙ্কন। না না, বিষয়টা হলো তৃণমূলের জন্ম তো গোষ্ঠীদ্বন্দ্ব লগ্নে। কংগ্রেসে থেকে একদল মানুষ গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, তারা ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করলেন, তো সেই দলে তো গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। আমি বলছি দলটার দল আছে না জঙ্গল আছে? কেউ বলছে এক নেতাকে পেঙ্গুইন, কেউ বলছে হাতি, কেউ বলছে বাঘ, কেউ বলছে কুকুর। তাহলে দলটার এটা তৃণমূল আজকে রাজনৈতিক দল না, তৃণমূল আজকে একটা জঙ্গল, আর সেই দলের রাজত্বে আজকে পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ তৈরি হয়েছে। এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে রয়েছে। এই কি কথা হচ্ছে এখানে? নবীন প্রবীণ, আসলে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে, প্রবীণরা খেয়ে নিয়েছে, পার্থ অনুব্রতদের খাওয়া কমপ্লিট। এইবার কুন্তল শান্তনুরা বেড়ে উঠতে উঠতে তারা আবার জেলে ঢুকে যাচ্ছে। তাই পুরনো ব্যাচ খাওয়া হয়েছে, ওঠো, 12.5 বছর হয়ে গেল, নতুন ব্যাচ বসবে, খেতে বসবে বিয়ে বাড়িতে। তাই ক্যাটারারদের মধ্যে একটা সমস্যা হয়েছে। চয়নদা, আপনার কি বিষয়টা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন এটা ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাবার্তাগুলো হেডলাইনে আসছে। উনি বলছেন যে নবীন প্রবীণের কোনো দ্বন্দ্ব নেই। প্রথমত নবীন প্রবীণের যদি দুর্নীতিরই দ্বন্দ্ব থেকে থাকে সেটা কোনো সত্যিই নেই, কারণ তৃণমূল কংগ্রেসে থাকতে গেলে ভালো ছেলে জনপ্রতিনিধি হলে তাকেও দুর্নীতিগ্রস্ত হতে হয়। এটা রাজনৈতিক বাধ্যবাধকতার জায়গায় আছে হতে, কারণ তোমাকে আমরা দাঁড় করিয়েছি, জিতিয়েছি, তোমাকে এই টাকা প্রতি মাসে দলের হাতে দিতে হবে, এটা কিন্তু চাপ রয়েছে তোমার উপরে। সেই জন্য অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। কাজে এখানে কোনো রকম খুব একটা বেশি এদিক ওদিক নেই, যেটা প্রকৃত অর্থে যে নবীনরা লুটে খেয়েছে, প্রবীণরা লুটের সুযোগ পাননি, বা উল্টোটা নবীনরা লুটের সুযোগ পাননি, প্রবীণরা লুটের সুযোগ পেয়েছেন, এ বিষয়ে দ্বন্দ্ব চলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালের বিবৃতিটা শুনে বক্তব্য শুনে আমার মনে হলো ওখানে কুণাল ঘোষকে রাখলে ভালো করতেন, কারণ এই হেডলাইনে এটা বারবার এসেছে কিন্তু কুণাল ঘোষের জন্যই। কুণাল ঘোষই অভিষেককে ডিফেন্ড করে অত্যন্ত ওভারডুইং করতে গিয়ে কিছু বিষয়ে কথাবার্তা তুলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য, যেমন আমি ভাতার ব্যবস্থা করে দিচ্ছি ইত্যাদি প্রভৃতি, যেটা আমার তরুণ বন্ধু ঝন্টু বলছিলেন, খুব দামি কথা বলছিলেন যে ওনার কোনো রাইটই নেই কাউকে ওভাবে টাকা পয়সা দেওয়ার। গভর্নমেন্টের কাজ যেখানে শেষ হয়ে যাচ্ছে বা থমকে যাচ্ছে, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ শুরু করতে চাইছেন, অর্থাৎ প্যারালাল একটা গভর্নমেন্ট চালাতে চাইছেন। এটার মানে কি উনি নির্বাচিত সরকারকে গভর্নমেন্ট নিজের কাজ করছে না? এটাই তো বলছি, গভর্নমেন্টের সীমাবদ্ধতা উনিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গভর্নমেন্টের কোনো যোগ্যতাই নেই সমস্ত বিষয়গুলোকে সমাধান করবার, মৌলিক সমস্যার সমাধান করার কোনো যোগ্যতাই এই গভর্নমেন্টের নেই, এটাই কি উনি বলতে চাইছেন? এবং এইটা সত্যি কথা যে আমাদের বিরোধী পক্ষ থেকে মনে হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আইসোলেট করে দেওয়া হচ্ছে, কারণ যা দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আছে, খালি কালীঘাটের কাকুর গলাটা মিলিয়ে নেওয়ার অপেক্ষা, তাহলেই হয়তো যে স্টেপটা নেওয়া হয়ে যেতে পারে, পথে এগোবে দল। এইটা কি হতেও পারে, কারণ এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দল যেভাবে বলবে, এখন অনিন্দ বলছে দল যেভাবে বলবে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে দল যেভাবে বলবে, দল মানে তো একজনই, ওনার ওপর তো একজনই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, দল একজনই আছেন, দল বলতে একজনই মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া কেউ নেই, বললেও নেই। দলে 2 নম্বর সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ভুল হচ্ছে না, এবং তিনি খুব ইম্পর্টেন্ট কি মেম্বার তৃণমূল কংগ্রেসের। তিনি কি করবেন সেটাই কমিটিতে তার থেকে জুনিয়র XYZ তারা ঠিক করে দেন, দিয়ে
দিয়েছেন এতদিন? কোনোদিন হয় আমি আপনাকে মানে এটা আপনি বাস্তব কথা বলছেন তো? না, প্রথমে আমি একটা কথা বলি, চয়নদার একটা কোথায় ভুল হয়ে গেছে। উনি সিপিএম এর সঙ্গে তৃণমূলকে গুলিয়ে ফেলেছেন। আমরা সবাই জানি সিপিএম এর লেভি সিস্টেম আছে, যে ভাই তোমাকে চাকরি দিচ্ছে একটা লেভি দিতে হবে। ওটা গুলিয়ে ফেলেছেন, ওটা গুলিয়ে ফেলেছেন, ঠিক আছে, তার জন্য কিছু এসে যায় না। এখন সমস্যা যেটা, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে চয়নদা। এখন সমস্যাটা হচ্ছে, আমি দেখছি জানেন তো, অন্যান্য বিরোধী যে দল, তাদের দলের কি হবে না হবে তারা একদম বদার নয়। তারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা কি আছে একদম বদার নয়। অভিষেক মমতা গণতন্ত্রের নিয়মটা ভুলে গেছেন। বিরোধী দলের কাজই হচ্ছে সমালোচনা করা, তবে সেটা যত গঠনমূলক হবে তত রাজ্যের জন্য উন্নত। শাসকের দিকে তাকিয়ে থাকাই বিরোধীর কাজ। তবে আপনি চাকরির কথা বললেন তো, এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করেছেন, 10,000 টাকা করে দেওয়া হবে ইন্টার্নশিপ, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করলো রাজ্য। শুনুন, এবছর আমরা আরেকটা নতুন স্কিম চালু করলাম, যেটা হচ্ছে আজ থেকেই চালু হলো, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। এটা কি হবে? আমি চাই 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2,500 ছাত্রছাত্রীকে, এবছর থেকে চালু হলো। কলেজে যারা পড়বে তাদের, এবং কলেজ ইউনিভার্সিটি যারা করতে চায় তারা মাসে 10,000 টাকা করে রেমুনারেশনও পাবে যখন তারা ইন্টার্নশিপ করবে। তাছাড়াও যদি তারা ভালো কাজ করে, তাদের যোগ্যতার মাপকাঠিতে বিচার করে তাদের চাকরিটা রিনিউ করাও যেতে পারে। হ্যাঁ, এটা কর্পোরেট স্টাইলে, উদ্যোগটা খারাপ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে চাকরি কোথায়? চাকরিটা কোথায় জানি না। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কুর্নিশ জানায়, মমতা বন্দ্যোপাধ্যায় যতই জনমূল্য তৈরি করবে, বিরোধীরা ঝন্টুবাবু আমি বলি, মানে এটা কি খুব উন্নত চিন্তা ভাবনা? মানে উন্নত না, স্টুডেন্টকে সেটা উন্নত না, সেটা আপনারা সেটা 11 সালে না বলছেন কেনই বা করতে 11 সালে ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি সরকার প্রশাসন শিক্ষার যে গাছটা তার গোড়াটা কেটেছিল। এবার গোড়াটা কাটার পরে গাছের যে মাথায় জল দেওয়ার, এইগুলো হচ্ছে কতগুলো আলংকারিক দিক। তুমি খেয়াল করে দেখবে, কিছু বছর আগে, লকডাউনের বছরের ঠিক আগে, এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করলো, আমরা আলোচনা করেছিলাম। আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের হাল কি? স্টুডেন্টরা ক্রেডিট কার্ডের টাকাটা নিচ্ছে না, কারণ তাকে মর্টগেজ সরকার দিচ্ছে না, মর্টগেজ দিতে হচ্ছে বাবা মাকে, যেখানে চাকরি নেই। না, কিন্তু সরকারই তো দেওয়ার কথা। না, দেয়নি। মমতা নিজেই তো ঘোষণা করেছে, দেয়নি। আমি বলছি, শেষ করে নিক একজন। আমি শিক্ষার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আমি নোডাল অফিসার হিসেবে এই ফর্মে সই করতে গিয়ে দেখেছি, একদম আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি, একটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কোন সরকার বন্ড করেনি, বাবা মাকে দিতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, পাস করার পরে চাকরি যেখানে নেই, সেখানে ওই টাকা সুদে আসলে কর্পোরেট ব্যাংকগুলোকে কে দেবে? মানে এটা আরেকটা গিমিক। দ্বিতীয়, ট্যাব কেনার টাকা, দাঁড়াও, ট্যাব কেনার টাকা দেওয়া হয়েছে, ট্যাব কিনে দিলে কি সমস্যার সমাধান হয়? তার নেটটা কোথায়? এই ট্যাব কেনার টাকা রাজ্যে কি হয় ছাত্রদের? দ্বিতীয়, যোগ্যশ্রী যেটা বলছে পিউ, এই রাজ্যে মুখার্জি ব্যানার্জি তাদের সারনেমকে সম্মান করে বলছি, তারা শিডিউল ট্রাইব। লাস্ট কলেজ সার্ভিস কমিশনের প্যানেলটা তোমাকে যদি দেখাতে পারতাম, ব্যানার্জি, মুখার্জি, এরা শিডিউল ট্রাইব আদিবাসী কোটায় চাকরি পেয়েছে কলেজে প্রফেসর, অর্থাৎ বিস্তর শিডিউল ট্রাইব, শিডিউল কাস্টের যেখানে রিজার্ভেশন পলিসি সরকার ভেঙে ফেলেছে। তারা যখন যোগ্যশ্রীর কথা বলে, তখন মুখ্যমন্ত্রীকে মনে করে দিতে হয় যে আপনি এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মাস্টারমশাই, মুখ্যমন্ত্রী এসব ঘোষণা করে গঙ্গাসাগর মেলায় গেছেন। প্লিজ একটু ছবিটা দেখাই। পৌঁছলেন উনি, হেলিকপ্টার তার দাঁড়িয়েছে যেখানে, দেখতেই পাচ্ছেন গঙ্গাসাগর মেলার ছবি। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অঙ্কনের কাছে আসবো, কিন্তু একটা উদ্যোগ যদি সত্যি ভালো হয়, কিছু জাস্ট কলেজ পাস আউট ছেলেপিলে যদি হাতে 10,000 টাকা করে পায় মাসে 1 বছর, তাতে খারাপ কি? দেখুন, প্রথম কথা হলো ঝন্টুবাবু যে কথাটা বললেন, স্যার যে কথাটা বললেন, একদম সঠিক কথা। আমি নিজে সাক্ষী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করেছি আমি। আমাকে সরকার নয়, আমি যে ঋণটা নিচ্ছি সেটা আমাকে, মানে সেটাকে পোষাবে কে না? আমার বাবাকে, আমার মাকে তার দায়িত্ব নিতে হবে। এই সরকার এতটাই ভাওতাবাজি দিয়ে চলছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই যে আপনি যোগ্যশ্রী দেখালেন, কিছু বছর আগে, 2 বছর আগেই বলা হয়েছিল আমরা ইউপিএসসির কোচিং দেব, ইউপিএসসির কোচিং।
এবং কত টাকা বরাদ্দ করা হলো? 120 কোটি টাকা রাজ্য বাজেটের বরাদ্দ করা হলো। আপনি একটাও ইউপিএসসির কোচিং সেন্টার আজকে দেখাতে পারবেন? তা একটাও নেই। এটাই পরিষ্কার কথা। আমরা শিক্ষা জগতের সাথে যুক্ত। এরা শুধু কথার কথা, এটা সেই প্রতিশ্রুতি ডবল ডবল চাকরি হবে, 1.5 লক্ষ শূন্য পূরণ করব, এই ঢপের প্রতিশ্রুতি। দেখুন, খুব পরিষ্কার কথা হচ্ছে, আমি একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবো সবার। গতকাল বা পরশুদিন থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, একটা বিজ্ঞপ্তি ঘুরছে, একদম লেটার হেড দেওয়া এসএসসি, যে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। এসএসসি বলছে যে ভুয়ো এই নোটিশটা, এই নোটিশ জারিই করেনি তারা পুলিশে অভিযোগ করছে এই তাদের লেটার হেড জাল করে কে বা কারা এই বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এটাই বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার শিক্ষার হার কী। আমার কাছে এই মুহূর্তে এটার যোগ্যশ্রীর বিজ্ঞপ্তিটা আছে আমার কাছে। এই বিজ্ঞপ্তিটাতে যা যা লেখা হয়েছে আমি খুব সবিনয় জানতে চাইছি আপনাদের কাছে, পুরো তথ্যই তো আপনাদের কাছে আছে। এটা মূলত কিন্তু যেভাবে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নোটিফিকেশনটা পুরোটা মিলছে না। এটা হচ্ছে সরকারি চাকরির প্রবেশিকার জন্য প্রশিক্ষণ। হ্যাঁ, মূলত হচ্ছে এটা আচমকা কাউকে সব ভালোবেসে অঙ্কন দেখতে সুন্দর, অঙ্কনের পড়াশোনা মোটামুটি ভালো, অঙ্কনকে এটা কিন্তু এমনি এমনি দেওয়া হচ্ছে না, এটা প্রশিক্ষণের জন্য দেওয়া হচ্ছে। ব্যাংক, রেল, পোস্ট অফিস, সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি জন্য গ্রুপ বি, সি এবং ডি পদের নিয়োগের জন্য প্রাক প্রশিক্ষণমূলক 500-300 ঘন্টা এবং 6 মাসব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ। 4 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাসের সুব্যবস্থা, প্রতিটা জেলায় 2 দিন করে সেন্টার গঠন। প্রথম বছর 23টা সেন্টার, পরবর্তী পর্যায়ে প্রতি বছর 2টি করে, মোট 46টি সেন্টারে মোট 2300 জন ছাত্রছাত্রী সুবিধা পাবেন। আমার খুব বিনীত প্রশ্ন, 2300 জন ছাত্রছাত্রী, সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু এখানে যারা অভিজ্ঞ আছেন, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন পিউ, আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরিকাঠামোটাই নেই পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং অতীতের অভিজ্ঞতা থেকে সবাই দাবি করছেন। সময় কম, প্লিজ একটা করে কথার উত্তর দিই। ঝন্টুবাবুর একটা কথা শুনে আমার খুব অবাক লাগলো, স্টুডেন্টরা যে ট্যাব পাচ্ছে তাতে ওনার গাত্রদাহ, ট্যাব পাচ্ছে কিন্তু নেট কেন পাচ্ছে না? সবাই পেয়েছে, আপনারা আপনি মানুষের জন্য কাজ করলে সমস্যাটা হচ্ছে মুখে বলা হচ্ছে, কাজে নেই, বাস্তব নেই। আপনি আপনার কাছে ডেটা থাকলে দিয়ে দিন না, সবাই ডেটা ছুড়ে মারুন সবার মুখে, ডেটা দিন, ডেটা দিন। মানে এই পেলো কি পেলোনার মাঝখানে আটকে রয়েছে শিক্ষা ব্যবস্থা, চাকরির ভবিষ্যৎ কি হবে রাজ্যের, এই প্রশ্নের মাঝখানে সব থেকে বড় প্রশ্ন ঘুরছে, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলায় শাহজাহান কোথায়।